নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চায় না বলছেন সোহেল তাজ। জানাবো পয়সা দিয়ে ভোট কেনা যায়, আস্থা পাওয়া যায় না বলছেন ডক্টর কামাল হোসেন। এদিকে বন্যা দুর্গত 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে 52 জন বলছেন অতিরিক্ত সচিব। শেখ হাসিনাকে একদিনের জন্য হলেও আয়নাঘরে রাখা হোক বলছেন ফারুক। এবং সর্বশেষ জানাবো কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনাকে একদিনের জন্য হলেও আয়নাঘরে রাখা হোক বলছেন ফারুক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, শেখ হাসিনা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। আপনার কাছে দাবি থাকবে তাকে দেশে এনে আইনের মাধ্যমে বিচার করা হোক। একদিনের জন্য তাকে আয়নাঘরে রাখা হোক, 1-2 দিনের জন্য হলেও তাকে জেলে রাখা হোক। শেখ হাসিনার উদ্দেশ্যে ফারুক বলেন, সাইদের মৃত্যুর পর আপনি বলেছিলেন এরা রাজাকারের সন্তান। মুগ্ধ মিন্টুর মৃত্যুর পর আপনি বলেছিলেন আমাকে স্মরণ করো, ক্ষমতা নেই, আমি লৌহ মানব, আমি শেখ মুজিবের কন্যা, আমাকে দেশ থেকে কেউ বিতাড়িত করতে পারবে না। কোথায় শেখ হাসিনা? আপনি বাংলাদেশে নাই। তিনি বলেন বাংলাদেশের মানুষ খেতে পারে না। আর শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তার নিরাপত্তার জন্য বিদেশ থেকে গাড়ি আমদানি করে, বিদ্যুতের বিল বাড়িয়েছে, রিক্সা চালকদের, গরিব মানুষের বিদ্যুতের বিল দিতে পারে না। এই বিদ্যুতের বিলের হাজার হাজার কোটি টাকা এখনো নসরুল হামিদের কাছে আছে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন শেখ হাসিনার অত্যাচারের কথা বললেও শেষ হবে না। বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। আপনি শেখ হাসিনা দিল্লির দাসত্ব করে 2014 সালে ক্ষমতায় এসেছেন। যতদিন বেঁচে আছি আপনার শেখ হাসিনা বিরোধিতা করে যাব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনার কাছে কিছুই চাই না, আমরা যেন দুমুঠো ভাত খেয়ে জীবন যাপন করতে পারি, ঘরের দরজা খুলে নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারি, আমাকে যেন বিদ্যুতের অতিরিক্ত বিল না দিতে হয়, আপনার কাছে এটাই চাই। ডক্টর ইউনূসের কাছে দাবি জানিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। আপনার কাছে দাবি থাকবে তাকে দেশে এনে আইনের মাধ্যমে বিচার করা হোক। একদিনের জন্য তাকে আয়নাঘরে রাখা হোক, 1-2 দিনের জন্য হলেও তাকে জেলে রাখা হোক। বন্যা দুর্গত 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে 52 জন বলছেন অতিরিক্ত সচিব। বন্যা দুর্গত 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে 52 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। সেই সঙ্গে সিলেট জেলার বন্যা পরিস্থিতি সার্বিক উন্নতি হয়েছে বলেও জানান তিনি। KM আলী রেজা জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তথ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 54,80,463 জন। পানিবন্দী রয়েছে 10,72,579টি পরিবার। মৃত লোক সংখ্যা 52 জন, এর মধ্যে পুরুষ 39 জন, নারী 6 জন ও শিশু 7 জন। সবচেয়ে বেশি মারা গেছে কুমিল্লায় 14 জন, নিখোঁজ 1 জন। সিলেট জেলা থেকে পাওয়া আজকে তথ্য অনুযায়ী বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। তিনি বলেন, 11 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য 3,403টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রগুলোতে মোট 5,02,501 লোক এবং 36,448টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য 595টি মেডিকেল টিম চালু রয়েছে। প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের সচিব সানজিদা ইয়াসমিন মৃত্যুর কারণ সম্পর্কে জানান, পানিতে ডুবে যাওয়া, বিদ্যুৎ স্পষ্ট হয় এবং সাপের কামড়ে এরা মারা গেছেন। মৃতদের মধ্যে বেশিরভাগই পানিতে ডুবে মারা গেছেন। পয়সা দিয়ে ভোট কেনা যায়, আস্থা পাওয়া যায় না বলছেন ডক্টর কামাল হোসেন। টাকা পয়সা দিয়ে ভোট কেনা যায় কিন্তু আস্থা পাওয়া যায় না, এমন মন্তব্য করেছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমিগ্রেশন সভাপতি ডক্টর কামাল হোসেন। তিনি বলেছেন, আমরা সাময়িক সুবিধার জন্য রাজনীতি করি না। আমরা চাইলেই তথাকথিত মন্ত্রী হতে পারতাম, কিন্তু আমরা সেটা করছি না, কারণ আমরা চাই জনগণ সত্যিকার অর্থে ক্ষমতার মালিক হোক। তিনি আরো বলেন, সুষ্ঠু রাজনীতি করতে হলে জনগণকে বোঝাতে হবে তোমরা দেশের পাহারাদার, তোমরা ভোটে অংশগ্রহণ করো। লুটপাটকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে বিতাড়িত করতে হবে। লুটপাটকারীদের বিরুদ্ধে জনগণকে একত্রিত হতে হবে। ডক্টর কামাল হোসেন বলেন, সুষ্ঠু রাজনীতি করার জন্য প্রতিজ্ঞা আমরা করেছিলাম, সেই প্রতিজ্ঞা আমরা ধরে রাখতে পেরেছি। আমরা কারো কাছে বিক্রি হইনি। এখানে যারা আছেন তারা একজনও বিক্রি হননি। তিনি বলেন, মানুষের আস্থা নিয়ে আমরা ক্ষমতায় যাই, সেই আস্থা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে ক্ষমতা ধরে রাখতে পারবো না। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, আমরা আমাদের প্রতিষ্ঠান ধরে রাখতে পারবো কিনা। আমরা তো টাকা দিয়ে নির্বাচন করি না, আমরা ভোট কিনে নির্বাচন হই না। তিনি আরো বলেন, টাকা দিয়ে ভোট কিনে ক্ষমতায় আসার পর সেই টাকা ভাগবাটোয়ারা করা হয়, কিন্তু এত সব করেও একটা সময় ঠিকই পালিয়ে যেতে হয়।
দেশ কেন থাকতে পারে না? কারণ জনগণ জানে তাদের হাতে বিচার করার ক্ষমতা আছে। দেশ থেকে অবিশ্বাস্য রকমের টাকা পাচার করা হয়েছে জানি। ডক্টর কামাল হোসেন বলেন, এই টাকা দেশের জনগণের টাকা। আমরা সেই বঞ্চিত মানুষের পাশে আছি। জনগণের রাজনীতি হলো জনগণকে নিয়ে রাজনীতি করা। বিদেশে যারা টাকা পাচার করেছে তারা ভালো আছে, কিন্তু দেশের মানুষের উন্নতি হয়নি। উল্লেখ প্রবীণ এই নেতা বলেন, আমরা মানুষের উন্নতির জন্য রাজনীতি করছি। আমাদের লক্ষ্য দেশের সম্পদ দেশেই রাখা এবং জনগণের উন্নতি সাধন করা। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের নিজ নিজ এলাকায় পাহারা দিতে হবে। এলাকার রাজনীতিবিদরা কি কাজ করছেন তার হিসাব নিতে হবে। ডক্টর কামাল হোসেন বলেন, ছাত্র সমাজ প্রমাণ করেছে তারা কারো কাছে বিক্রি হয়নি, তারা জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে। তারা দেশ পরিবর্তনের কাজ করে যাচ্ছে। দেশের মানুষ পরিশ্রম করে উৎপাদন বাড়াতে, তবুও সংকট কেন? আপনারা ঐক্যবদ্ধ হলেই দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে পারব। নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চায় না বলছেন সোহেল তাজ। দেশের বর্তমান পচা নোংরা নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চান না বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিদ আহমেদ সোহেল তাজ। তিনি বলেন, আমরা কথা স্পষ্ট, আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই। এই পচা নোংরা ও নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চায় না। গতকাল বুধবার দিনগত গভীর রাতে ফেসবুকে এক পোস্টে সোহেল তাজ অভিযোগ করেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে অনুসরণ এবং পথরোধ করেছে। পোস্টের সঙ্গে সেই সন্দেহভাজন ব্যক্তির ছবিও প্রকাশ করেন সোহেল তাজ। সেই পোস্টে হয়রানির শিকার হওয়া অভিযোগ করে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এই নিয়ে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন সোহেল তাজ। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করি কোনো রাজনৈতিক দলের উপরেই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না, সেটা যে দলেরই হোক না কেন। এখানে অনেক নিরীহ নেতাকর্মী আছে, তাদের উপর অত্যাচার ও নিপীড়ন করার নিন্দা জানাচ্ছি। সোহেল তাজ বলেন, আমি আওয়ামী লীগ সহ অন্য দলগুলোকে বলতে চাই, ভবিষ্যতে এগিয়ে যেতে হলে একটু আত্মসমালোচনা ও আত্মোপলব্ধি করাটা খুব প্রয়োজন। তিনি বলেন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা একটি পরিবর্তনের জন্য শত শত প্রাণের বিনিময়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকার এনেছে। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা চাই একটি গণতান্ত্রিক, সমৃদ্ধিশীল ও প্রগতিশীল বাংলাদেশ। আমাদের বংশধর নাতি নাতনি সহ সবাই যেন একটি সুন্দর বাংলাদেশ পায়, সে প্রয়াসই এই আত্মত্যাগ। ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে এই সরকার সাফল্য কামনা করছি। আমি মনে করি যে কোনো ভালো কাজ কিংবা রাষ্ট্র সংস্কারের কাজের জন্য আইন শৃঙ্খলা উন্নতি করা বড় একটি অংশ। সুশাসন পেতে হলে আইনের শাসন জরুরি। আমি ব্যক্তিগতভাবে আমাদের একটি বিষয় নিয়ে এখানে এসেছি। আমাকে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে, আমার প্রাণের উপর হুমকি এসেছে। তিনি বলেন, আপনারা জানেন আমি একজন কর্মঠ মানুষ, প্রতিদিন আমাকে কাজ করতে হয়। গতকাল বুধবার দিনগত মধ্যরাতে আমি যখন কাজ শেষে আমার ডিওএইচএস এর বাসায় ফিরছিলাম, তখন একটি মোটরসাইকেল আমাকে ছায়ার মতো ফলো করে। আমি যখন সেনানিবাস দিয়ে ঢুকি, তখন ওই মোটরসাইকেলের চালক আমাকে থামতে বলে। আমি দেখি তার শর্টে লাল নীল লাইট জ্বলছে। তিনি আমাকে ইশারা করছেন থামতে। আমি বুঝতে পারছিলাম না তিনি কে। সেই মুহূর্তের বর্ণনা দিয়ে সোহেল তাজ সাংবাদিকদের আরো বলেন, আমাকে থামানোর পর আমি তাকে অনেকবার জিজ্ঞাসা করছি, আপনি কে? আপনার পরিচয় কি? আমাকে কেন থামতে বলেছেন? উনি বারবার আমাকে বলেছেন, আমাদের লোক আসবে, আপনার থামতে হবে। এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তিনি বলেন, হ্যাঁ, আপনি সোহেল তাজ। এরপর আমি আরো পাজলড হয়ে গেলাম। এরপর আমি তাকে ফোনে বলতে শুনি, উনি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গিয়েছেন, আপনারা এখানে এই লোকেশনে আসেন। আমি বারংবার তার পরিচয় জানতে চাইলাম, তিনি কোনো সদুত্তর দিলেন না। এরপর আবার ফোনে কথা বলে আমাকে বললেন, আপনি চলে যেতে পারেন। আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, সে যে ব্যক্তির সঙ্গে কথা বলেছিল তারা অন্য স্থানে অবস্থান নিয়েছিল। তারা ভেবেছিল আমি হয়তো মাওখালি দিয়ে যাব, বলেন সোহেল তাজ। তিনি বলেন, আমি মনে করি এখানে একটি অঘটন ঘটাবার পরিকল্পনা ছিল। আমি আজকে এই বিষয়গুলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করতে এসেছি। আমি মনে করি বাংলাদেশের সব নাগরিকের ব্যক্তি নিরাপত্তার অধিকার আছে। আমি তাকে বলেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অতি দ্রুত উন্নত করেন। তিনি এই বিষয়ে আশ্বাস দিয়েছেন। সোহেল তাজ বলেন, আমি বর্তমানে সাধারণ নাগরিক হলেও আমার পরিচয় আছে। এই পরিচয়ের জায়গা থেকে অনেক মহলের অনেক কিছু করার প্রয়াস থাকতে পারে। কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত। কালো টাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সভা শেষে যমুনার গেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান গণমাধ্যমকে এই কথা জানান। অতীতে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিতে দেখে গেছে। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, কালো টাকা সাদা করার বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে, কারণ এখান থেকে সরকার যেটুকুনো টাকা আনতে পারে সেটুকু দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটি সিদ্ধান্ত হয়েছে। এছাড়া অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে বলে জানান অন্তর্বর্তী সরকার এই উপদেষ্টা। নিত্যপণ্যের দাম কমানোর প্রসঙ্গে রেজওয়ানা হাসান বলেন, অর্থ
অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে যা যা করা দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।